নমস্কার। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের এখন তার বিষয়টা কি। আইএসএল ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ, এর উপরে আলোচনায় অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই এসে গেছেন, সবার শেষে এসছেন, কিন্তু ওনার নামটা আমি সবার আগে করছি। বাংলার ফুটবল নিয়ামক সংস্থার সচিব উৎপল গাঙ্গুলি, উৎপলদা বসে আছেন ওইখানে। উৎপলদা আমাকে আগে কিন্তু বলতেন যে উৎপলদা একটু দাঁড়ান, উনি নাকি খেলতেন, গোলে খেলতেন। যাই হোক, উৎপলদা বলেছিলেন কিন্তু। আচ্ছা, এসছেন। আর একজন আছেন, অরুণদা কোথায়? অরুণদা আলোচনায় অংশগ্রহণ না, ওনাকে সম্বর্ধনা জানানোর কথা ছিল, কিন্তু উনি আবার সম্বর্ধনা নিতে চান না, চলে গেছেন। আচ্ছা, অশোক চ্যাটার্জি এতক্ষণ আপনাদের সামনে ছিলেন, আপনাদের ঘরের লোক। এসেছেন সুরজিৎ সেনগুপ্ত, ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা, ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা শিল্পী ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। ভারতে একজন ফুটবলার ছিলেন, শিল্পী। তাকে যদি জিজ্ঞেস করা হতো ওই ম্যাচটাকে ভালো খেলেছে, দেখ আমি যদি ভালো খেলি আর কেউ খেলতে হয় না, কাজল মুখার্জি। আর একজন জোর গলায় বলতে পারতেন সুরজিৎ সেনগুপ্ত, ওই ম্যাচটা কে ভালো খেলেছে, দেখো ওই দিন আমি ভালো খেলেছি, আর কারো খেলতে দরকার হয় না। শিল্পীরা যেদিন ভালো খেলে অন্যের দরকার হয় না, একাই সবাইকে টেনে নিয়ে যায়, বুঝতে পারছেন? আর একজন আপনাদের জেলারই, জহরদা, এই জেলারই তো, জহরদাস, স্পোর্ট ট্রাস্ট থেকে উত্থান, টপ স্কোরার হয়েছিলেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, টাটা স্পোর্টস। সেই রুদ্ধশ্বাস ফাইনাল 1973 সালে টাটা ভার্সেস ইস্ট বেঙ্গল, ঠিক বললাম তো? প্রতিপক্ষ খেলোয়াড় সুরজিৎ আছেন, দুজনেই গোল করেছিল। তবে শেষ পর্যন্ত শরৎ জহরদারা শেষ হাসিটা হাসতে পারেনি, ইস্ট বেঙ্গল 3 গোলে জিতেছিল, তাই তো? আচ্ছা, এরা আলোচনা অংশগ্রহণ করবেন। এবং রূপক সাহা, মানে নিঃসন্দেহে ফুটবল সাংবাদিক হিসেবে যদি বলেন কাউকে, ক্রীড়া সাংবাদিক, এত বড় মাপের ক্রীড়া সাংবাদিক আমার মতে আর কেউ আসেনি। রূপক সাহা লেখার ব্যাপারে মানে কোনো ভয়টা ছিল না তার। এবং দুজন অ্যাথলিটকে দিয়ে লিখেছেন, একটা মিলখা সিং রানার আর একটা পিটি উষাকে নিয়ে। সেই লেখাও যারা পড়েছেন নিশ্চয়ই বাড়িতে সেটা চিরদিন তাদের অ্যালবামে রেখে দেবেন। তিনি রূপকটার কাছে শুনছিলাম 24-25টি ফুটবল খেলিয়ে দেশে তিনি গেছেন, তাদের সম্পর্কে সম্বন্ধে তথ্য সংগ্রহ করেছেন। সেখানে এশিয়ার 11, ইউরোপের 10, বাকি আমেরিকার। আর 3টি ওয়ার্ল্ড কাপ কভারেজ করেছেন। এবং ওয়ার্ল্ড কাপ কভার করতে যাওয়া মানে কিন্তু ওই গেলাম, ওই কোন দেখলাম ঠেকলাম এমন নয়, যেটা পড়ে আমাদের ভালো লাগতো, আমাদের কিছু জানা হতো। তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। আর আছেন আমাদের মধ্যে আর একজন অত্যন্ত গুণী মানুষ, ভাস্বর গোস্বামী, সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের ভাস্বর গোস্বামী। এই আমরা মারাদোনাকে দেখেছিলাম, তারপরে আমরা আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার ম্যাচ দেখেছিলাম, যে ম্যাচে মেসি খেলেছিলেন। আর পাড়া ফুটবলে রুথ গুলিটকে এনেছিলেন। সব কটাতেই ওনার একটা বড় ভূমিকা ছিল। এই রকম মানুষ এই মঞ্চে এসছেন, বক্তব্য রাখবেন। তা এই মানুষটিকে উৎসাহিত করুন, যাতে আরো অনেক আগামী দিনে ফুটবলার এরকম বিশ্বমানে নিয়ে আসতে পারে। এবং আগামী দিনে তার আরো প্রোগ্রাম আছে, যেমন আছে মালয়েশিয়ার মাটিতে এবং ইন্দোনেশিয়াতে আইভরি কোস্টকে নিয়ে যাবেন। এবং ওপার বাংলায় এই আমাদের ভারতবর্ষের আইএসএল এর মতন একটা টুর্নামেন্টও করতে যাচ্ছেন। তারা তাদের সুচিন্তিত বক্তব্য রাখবেন এই আজকের এই আলোচনা সভায়। তবে শুরুর আগে আমি একটু 2 মিনিটের কথা। সহযাত্রী ক্লাবটির নাম, জন্ম 1964। কোন সময়? হাওড়া মানে তো একটু মোহনবাগান বেশি। মোহনবাগানের প্ল্যাটিনাম জুবিলি ইয়ার 1964। ভারত অলিম্পিক হকিতে শেষবারের মতো পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। চরণজিৎ সিং এর ক্যাপ্টেনশিপে গোলটা করেছিলেন কে? মহিন্দর লাল, পেনাল্টি স্ট্রোক থেকে। সবই 64। আর সহযাত্রীর জন্ম 64 সালে। শুনলাম সুদীপ চ্যাটার্জির কথা, প্রথম সেন্টার মিডফিল্ডার ভারতবর্ষে। 1984 সালে কলকাতা লিগে, না প্রথম সেন্টার মিডফিল্ডার অবশ্য প্রসূন ব্যানার্জি 82-86 1984 সালে কলকাতা লিগে ইস্টবেঙ্গল হেরে গেল মোহনবাগানের কাছে বাবুমানির গোলে। কোচ অমল দত্তর মাথায় হাত যে মাঝ মাঠে স্ন্যাচার নেই, ছিলেন একজন, কিন্তু সে বছর তিনি সেভাবে সফল হতে পারেননি। হঠাৎ মাথায় খেলে গেল একজনের নাম, তিনি আপনাদের হাওড়ার এই সুদীপ চ্যাটার্জি। হাওড়া অনেক ফুটবলার উপহার দিয়েছে, আপনাদের দ্রোণাচার্য বলতে পারি, দাশু মিত্র। আর একটা ব্যাপার কি মাথায় রেখেছেন, হাওড়া জেলা কিন্তু প্রথম কলকাতার ইস্ট বেঙ্গল মহামেডানের আগে রোভার্স কাপ ফাইনাল খেলেছিল। ফাইনাল অবশ্য হেরে গিয়েছিল 1938।
কি বললাম ঠিক তো? আচ্ছা, এবার আর একটা শুনে নিন। ভারত অলিম্পিকে 4 বার খেলেছে, তার একটা ক্যাপ্টেন, দুটো ক্যাপ্টেন, চারটে ক্যাপ্টেনই বাংলার। তার একজনের বাড়ি সুদূর নাগাল্যান্ডে টিয়াও, আর একজন কলকাতার পিকে ব্যানার্জি। দুটো ক্যাপ্টেন হাওড়া জেলার, শৈলেন মান্না, সমর ব্যানার্জি। অলিম্পিকের 4-2 হাওড়া, ম্যাচ 2-2 অমীমাংসিত। এবার আলোচনায় চলি। আপনারা চলে আসুন। উৎপল দা, উৎপল গাঙ্গুলি, জহর দাস, সুরজিৎ সেনগুপ্ত, ভাস্বর গোস্বামী এবং রূপক সাহা। আমাদের ভূমিকা এখন শ্রোতার ভূমিকা। হাওড়া জেলার অনেক কীর্তি আছে। আগে তো টেস্ট ক্রিকেটের সময় গেস্ট ইস্টার্ন গ্রান্ট পাওয়া যেত না। এই হাওড়ার বিভিন্ন প্রভাবশালী মানুষদের বাড়িতে ক্রিকেটাররা থাকতেন, মানে ভারতীয় দলের, লাল অমরনাথ থেকে শুরু করে অনেকে। এটা কদিন আগে জেনেছি। কথা বলতে বলতে এগুলো মনে পড়ে গেল। এই যে সুরজিৎ সেনগুপ্ত গদাই, সুব্রত চ্যাটার্জির জুটিটা অসাধারণ। সুব্রত চ্যাটার্জি 1966-তে কলকাতা লিগে ফার্স্ট ডিভিশনে খেলে বিএনআর এর হয়ে। কাগজে বেরিয়েছিল সর্বকনিষ্ঠ ফুটবলার প্রথম ডিভিশন লিগে। যাই হোক, এবার আমাদের সোনার পাড়া আইএসএল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। আচ্ছা, হিরো ইন্ডিয়ান সুপার লিগ, ভারতের ভবিষ্যৎ ফুটবলের। ফুটবলে আমাদের অতীত গরিমা নিয়ে আর এখন আলোচনা করে লাভ নেই, পিছন ফিরে তাকিয়ে তো কোনো লাভ নেই। আমরা একটু সামনে তাকাবার চেষ্টা করছি, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। তার আগে এই আমাদের আজকের আলোচনা সভায় যারা এসেছেন তাদের সুচিন্তিত বক্তব্য রাখবেন আমাদের অতিথি। তাদের বরণ করে নেওয়া হচ্ছে সহযাত্রী ক্লাবের তরফ থেকে। প্রথমে আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি। রূপক সাহা, অনুপম সিনহা, তরুণ ফুটবলার, সহযাত্রী নার্সারির ক্যাপ্টেন অনুপম সিনহা। সিনহা টাইটেল কিন্তু দারুণ একটা ফুটবলার, প্রশান্ত সিনহা। নামটা নিশ্চয়ই শুনেছেন। 62 এশিয়ান গেমসে ভারতীয় দলের অপরিহার্য মিডফিল্ডার প্রশান্ত সিনহা। অনুপম বরণ করে নিচ্ছেন রূপক সাহাকে। এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন জহর দাসের দিকে। কোন পজিশনে খেলেন? গোলকিপার। আপনি সেক্রেটারি তো? গোলকিপার, গোলরক্ষক, গোলে খেলেন অনুপম। এখানে কিন্তু গোলকিপার একজনই আছেন, উৎপলদা, আর কেউ কিন্তু গোলকিপার নেই, সব স্ট্রাইকার। রূপকদা খুব ভালো খেলতেন। রূপকদার বাবা হারান শাহ ইস্টবেঙ্গল কাপে দীর্ঘদিন খেলেছেন, অনেকেই হয়তো জানেন। এবং সুরজিৎ সেনগুপ্ত, ওই যে বলেছি, উনি যেদিন খেলতেন কারো খেলার দরকার হতো না। খিদিরপুর থেকে উত্থান তার, মোহনবাগান 72 সাল থেকে 73, 74 থেকে একটানা ইস্টবেঙ্গলে 79 পর্যন্ত, তারপর মহামেডান। এরই ফাঁকে বাংলা দলকে নেতৃত্ব দিয়েছেন, ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দিয়েছেন 78-এ। বাংলা তার নেতৃত্বে 76 সালে চ্যাম্পিয়ন হয়েছিল সন্তোষ ট্রফি। এবং ভারতের হয়ে খেলেছিলেন। মালয়েশিয়ার দর্শকরা একবার খুব সুন্দর বেশ কয়েকটি নামও তার দিয়েছিলেন। এবং লেফটাও, মালয়েশিয়ার লেফট ব্যাক তাকে রুখতে না পেরে এমন কান ধরে টেনেছিলেন যে কান ছিঁড়ে গেছিল পর্যন্ত। সুরজিৎ সেনগুপ্ত যেদিন খেলতেন, আর ওর গোলটা তো মনে আছে, যারা 79-তে সেই ম্যাচটা দেখেছেন মোহনবাগান মাঠে আইএফএ শিল্ডের সেমিফাইনালে। হ্যাঁ, ছোট করে দিচ্ছি, কিন্তু ওই লোকটা ভাস্বর গোস্বামী। অনেক কথা বলেছি, ভাস্বরটা আগামী দিনে একটা বিরাট কিছু করবেন। আচ্ছা, আমি একটু অশোকদার সম্বন্ধে একটু কথা বলে দিই। ওই 64 সালেই কিন্তু তার আসল উত্থান। 61-তে প্রথম বড় ম্যাচ খেললেন মোহনবাগান জুনিয়র থেকে ইস্টবেঙ্গলের বিপক্ষে, গোল 1-1 গোলে ড্র। 64 সাল, ক্লাস 8-এ পড়ি, বাড়ি ফিরে রিলেশনশিপ ইস্টবেঙ্গল মোহনবাগান, আমি ইস্টবেঙ্গল সাপোর্টার। যাই হোক, খেলা শুরু হলো, 4 মিনিটের মধ্যে কমলদা বললেন শেখ আলী কর্নার করছে, গোল, অশোক গোল করেছে। 64 গ্র্যান্ড ফাইনালে গোল। দিল্লির মাঠে প্রথম মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারালো 64 সালে, সেখানেও গোলদাতা অশোক চ্যাটার্জি। আর আমার কথাটি এবার ফুরলো। এবার আসুন একে একে। প্রথমে আমি ডেকে নিচ্ছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবলার জহর দাসকে। জহর দাস ছোটদের কোচিং করাতে খুব ভালোবাসেন। এখন তো ছোট থেকেও কোচিং করায় না, করায় মাঝারি দলে। মন পড়ে থাকে কখন মোহনবাগানে ফাঁকা হবে বড় কোচ, কখন ইস্টবেঙ্গলে ফাঁকা হবে। উনি কিন্তু ছোটদের নিয়ে পড়ে থাকতে ভালোবাসেন। রঘু অবশ্য থাকে, বুঝতে পারলে, আমার মনে আছে রঘুর নাম, তুমি দুঃখ পেও না। আইএসএল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ জহর দাস।
যিনি বলেন তিনি একটু অবহেলিত থেকে যান, কিন্তু সহযাত্রী সেটা হতে দেবে না। ওই জন্যে বিপ্লব দা যিনি এখানে আছেন, আগে ওনাকে বরণ করা হোক, তারপরে শুরু করবো আমরা। বিপ্লব দা। যে সহযাত্রী ক্লাব কিন্তু একটু হাওড়াকে উন্নীত করেছে সাংস্কৃতিক দিক দিয়ে। হাওড়ার যে সমস্ত ফুটবল ক্লাব আছে তারা খালি মাঠেই খেলে, মাঠ থেকে যে বাইরে বেরিয়ে আসা যায় সেই ক্লাবটাকে কি যে আরেকটু উন্নত করা যায়, সেই ক্লাবের সংস্কৃতি আলাদা, সেটা কিন্তু সহযাত্রীর কাছে আমি কিন্তু বেসিক্যালি স্বামীজির লোকেও প্রশংসা করতে বাধ্য হচ্ছি। ওই জন্য সহযাত্রীকে সেই দিক দিয়ে আমি অন্তত ধন্যবাদ দিচ্ছি। আরেকটু নেব সময়, যেহেতু ইনস্টিটিউশনের রেজিস্ট্রার আছেন, আমি এখানে একদিন এসেছিলাম আপনাদের অ্যাথলেটিক্সের চিফ গেস্ট হয়ে। সেখানে কিন্তু একটা জিনিস বলেছিলাম যে ইউ আর নট গোয়িং টু বি দ্য প্রফেশনাল স্পোর্টসম্যান, বাট ইউ শুড বি অ্যাটাচ টু দিস টাইপ অফ স্পোর্টস সো দ্যাট ইউ উইল বি ওয়ান ডে জয়নিং ইনস্টিটিউশনস অ্যাজ ম্যানেজমেন্ট স্টাফ and retire as a managing director or executive director. So sports will be in your hand one day. Why not have interest now so that sports will be developed through your budget, through your intervention. তার কারণ এই কলেজের ছেলেরা যখন কোনো ইনস্টিটিউশনে কোনো বিগ হাউসের চাকরি করবে, সে কিন্তু সামান্য কর্মচারী হিসেবে চাকরি করবে না, সে করবে ম্যানেজমেন্ট স্টাফ হিসেবে, যার পরিধি হবে কি আস্তে 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 সে একদিন বাজেট পর্যন্ত কন্ট্রোল করবে। কিন্তু তারা যদি স্পোর্টসে ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু গোটা দেশীয় স্পোর্টসটা আস্তে আস্তে এগিয়ে আসবে। আপনারা কিন্তু একটা সময় আপনাদের যে গরিমা ছিল, আপনারা খেলেছেন উৎপ্লাবু কিন্তু বেসিক্যালি হকি প্লেয়ার, তিনিও জানেন যে আপনারা হকিতে বেটন কাপের অনেক দূর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন। তাহলে কেন এখন খেলবেন? জিতেছিলেন, তাহলে কেন এখন খেলবেন না? আমাদের দেশের একটা স্ট্যাটিস্টিক দেখবেন, আমরা কিন্তু ওয়ার্ল্ড নাম্বার 1 টু কাকে জানেন? যেসব খেলায় কোটিপতির ছেলেরা খেলে, ব্যাডমিন্টন, টেনিস, বিলিয়ার্ড, রাইফেল শুটিং। আপনাদের ঘরে কিন্তু সব কোটিপতির ছেলেরা আসে, তাহলে তাদের কেন খেলাধুলো করাচ্ছেন না? তাদের কেন ফোর্স করছেন না? তাদের জন্য কেন 100 নম্বর রেখে দিচ্ছেন না আলাদা করে, যে আনলেস ইউ গেট অ্যাটলিস্ট পাস মার্ক ইউ উইল নট বি পাস ফ্রম দিস ইনস্টিটিউশন? আপনাদের দায়িত্ব আছে এই ছেলেদের স্পোর্টসে ইন্টারেস্টেড করা। তারা প্রফেশনাল প্লেয়ার হবে না, কিন্তু প্রফেশনাল প্লেয়ার যারা তৈরি করে তাদের সাহায্য করতে পারবে। কি করে সাহায্য করবে? তাদের যদি ইন্টারেস্ট না থাকে। সো আমি অনুরোধ করব, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে এসেছি, এই ইনস্টিটিউশনে কিছু করুক। সহযাত্রীকে যেমন মাঠ দিচ্ছি, ঠিক আছে, খুব ভালো, কিন্তু আপনাদের নিজেদের কাজও আমরা দেখতে চাই। যে এই ইনস্টিটিউশনতে যেমন শ্রীকান্ত টেস্ট ক্রিকেটে আমরা কি দেখেছি, যেমন মাইক ব্রিয়ালি কোনোদিন সেকেন্ড হয়নি ইংল্যান্ডে, এখানে দেখেছি যে শ্রীকান্ত কৃষ্ণম আছেন, বিনোদ কামরি, তারা সব ইঞ্জিনিয়ার। কেন আমরা বলবো না যে আমাদের হাওড়ার ইনস্টিটিউশন একটা আছে শিবপুর থেকে, সেখান থেকেও কিছু প্লেয়ার উঠছে, সেই গল্পটাও কেন করবো না? হয়ে গেল আমার প্রাথমিক জিনিসটা। এবারে আইএসএল থ্যাংক ইউ। যে কথার জন্য আমাকে এখানে ডেকেছে, এই বাজে কথা বলার জন্য আমাকে কিন্তু ডাকেন, যে কথার জন্য ডেকেছে। আইএসএল হয়ে গেল, কি পেলাম? শিক্ষাগত কি পেলাম? যদি বলেন দর্শক টানা কি করে সম্ভব, তাহলে আইএসএল দেখিয়ে দিয়েছে কি করে একটা টুর্নামেন্টকে আকর্ষণ করার জন্য আগে থেকে পাবলিসিটি করতে হয়। টিভি নিয়েছে, রেডিও নিয়েছে, প্রেস নিয়েছে। কি দেখিয়েছে তারা? দর্শক টানতে গেলে যেসব খেলোয়াড়দের দেখেছে দেশ, যেমন আনেলকা, যেমন মেন্ডেজ, যেমন কি ফিকরু, এই সমস্ত প্লেয়ার যারা আছে, যাদের খেলা দেশ দেখেছে, তাদের নাম জুড়ে দাও। কোচ জিকো আমার এখানে জিতে গেল, যে অ্যাটলেটিকোর যে জিতে গেল, জুড়ে দাও তাদের নাম। এইবারে আরো একটা জিনিস কি জুড়ে দাও, কাদের নাম সবাই জানে? সৌরভ গাঙ্গুলি, সচিন, অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক, এদের সব নাম জুড়ে দাও। এমন এমন নাম জুড়ে দিল যাতে করে আপনাদের ইচ্ছা না থাকলেও আপনারা খেলার মাঠে গিয়ে হাজির হবেন। সো পাবলিসিটিটা দেখিয়ে দিল তারা কত উচ্চ স্তরের হতে পারে।